ইরফান খুব লো ভয়েসে সুইচ বাজাতে বাজাতেই মায়রার পাশে ড্রাইভিং সিটে এসে বসে। মায়রা পানির পট থেকে পানি খাচ্ছিল। হঠাৎ ইরফানের শীষ কানে আসতেই বেচারি ইরফানের দিকে চেয়ে কেসে ওঠে। ইরফান নিজেকে স্বাভাবিক করে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। মায়রার মুখে পানি ছিল। কেসে ওঠায় মুখ থেকে পানি ছিটকে ইরফানের মুখে গিয়ে পড়ে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, ডান হাতে মুখ চেপে ধরে। হায় আল্লাহ, এই লোকটার সাথেই শুধু অঘটন করতে হয়। এমনিতেই কেমন রেগেছিল, দাঁত ফালার বদলে খুন করতে চেয়েছে। এখন তাকে কি করবে? ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, বড় হবে না তুমি? মারা অসহায় মুখ করে তাকায়। সে তো বড়ই। ভুল করে কিছু হয়ে গেলেও এই লোক তাকে শুধু বলতে থাকে বড় হবে না, বড় হবে না। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি বড় হয়েছি, আপনি চশমা কিনুন। এত বড় আমাকে শুধু ছোট দেখেন। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানির কণা মুছে নেয়। মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আর ইউ শিওর? মায়েরা মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক সম্মতি দেয়। ইরফান ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ঘোরায়, ঠোঁট বাঁকায় সামান্য। দৃষ্টি রাস্তার পানে রেখে ঠান্ডা গলায় বলে, ওকে, ভেরি সুন প্রুফ নিয়ে নেব। মায়েরা বোকা চোখে তাকিয়ে থাকে ইরফানের দিকে। হাতে থাকা পানির পট থেকে আরও কিছুটা পানি খেয়ে নেয়। এরপর পানির পটটি ব্যাগে রেখে দুপা সিটের উপর তুলে বসে। পায়ের মুজো খুলে সিটে মাথা এলিয়ে শান্তিতে চোখ বুজে নেয়। একটু পর কিছু একটা ভাবতেই তড়াক করে চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফানকে একা একা কথা বলতে শুনে মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। কানে ফোন নেই, দু হাতে গাড়ি স্টিয়ারিং ঘোরাচ্ছে। তাহলে একা একা কার সাথে কথা বলছে? ভাবনা অনুযায়ী মায়েরা একটু এগিয়ে গিয়ে ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে গিয়ে দেখার চেষ্টা করে ইরফান কি করছে। বেচারি সঠিকভাবে কিছু তো করতে পারে না। ঠাস করে ইরফানের কোলের উপর মুখ তুপে পড়ে যায়। ইরফান কথা বলতে বলতে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার দু পায়ের উপর উপুড় হয়ে থাকা মায়ের দিকে। মায়েরা দ্রুত মাথা তুলে বলে ওঠে, সরি সরি। কথাটা বলেই দ্রুত তার সিটে ঠিক হয়ে বসতে গেলে ইরফান বাহাতে মায়েরাকে টেনে তার কোলে বসায়। ড্যাশবোর্ডের উপর থেকে ফোন নিয়ে লাইন কেটে আবারও ফোন সেখানে রেখে দেয়। মায়েরা ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, সরি, আসলে আমি চেক করছিলাম আপনি পাগল হয়ে গেলেন কি না। ইরফান সাথে সাথে বলে ওঠে, হয়েছি। মায়েরা অবাক হয়ে বলে, কি? ইরফান বাহাতে মায়ের মাথা সামনের দিকে ঘুরিয়ে দেয়। দৃষ্টি সামনে রেখে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, পাগল। মায়েরা কি বলবে বুঝল না। এই লোকটা কি সত্যি সত্যি পাগল হলো নাকি? নিজেই নিজেকে পাগল বলছে। ইরফান বাহাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ডান হাতে কানের ব্লুটুথ খুলে গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখে। মায়েরা বোকা চোখে দেখলো ইরফানের ফোনের পাশে ব্লুটুথ। এবার বুঝলো আসল কাহিনী। ধ্যাত, তার মাথায় এটা আসেনি কেন? ইরফান মায়রার হিজাবের নিচ দিয়ে তার বাহাত ঢুকিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠার আগেই ইরফান মায়রার গলা চেক করে মৃদুস্বরে বলে, শীত লাগছে? মায়রা ঢোক গেলায়। ইরফানের হাত তার গলায় বিচরণ করছে। মায়রা উসখুস করে। ইরফানের হাত ধীরে ধীরে গলা থেকে নিচের দিকে নামতে নিলে মায়রা হিজাবের উপর দিয়ে ইরফানের হাত তার দু হাতে ধরে মিনমিন করে বলে। ইরফান ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, দৃষ্টি রাস্তায়, গম্ভীর গলায় বলে, আমাকে বলনি কেন? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। অনেকক্ষণ থেকে এসি চলছে, সে তো বেশিক্ষণ এসি সহ্য করতে পারে না, কিন্তু এই লোকটা তো ঘেমে যায়। মারাকে চুপ থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, অ্যান্সার করছো না কেন? হঠাৎ ধমকে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইস, এই লোকটা আসতো এক খবিস, শুধু ধমক দেয়। ইরফান গাড়ির এসি অফ করে গাড়ির গ্লাস নামিয়ে দেয়। এরপর ফোঁস করে শ্বাস ফেলে মৃদু স্বরে বলে, ছেলে দুটো কি করেছিল তোমায়? মায়েরা বিচার দেওয়ার মতো করে বলে, জানেন, ওরা খুব খারাপ। আমাদের গ্রামেও এমন বখাটে ছেলে ছিল এদের মতোই। আমি ক্লাস 10-এ ওঠার পর স্কুলেই যেতে পারতাম না ওদের জন্য। এত ডিস্টার্ব করতো পথে। প্রায় 3 মাসের মাথায় সেই ছেলেগুলো আর চালায়নি। সবচেয়ে বড় কথা, ওরা কানা হয়ে গিয়েছিল। ইরফান গম্ভীর গলায় বলে, একটি চোখ ভালো ছিল। মায়েরা কথার তালে তালে বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা ওই একটা চোখ দিয়েও আমাকে আর কখনো দেখেনি। ডিস্টার্ব করা তো দূর, কিভাবে যে এমন। বলতে বলতে মায়েরা থেমে যায়। কিছু একটা ভেবে অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন? ইরফান মায়রার আড়ালে এক পেশে সামান্য হাসে, গলা নামিয়ে বলে, আই নো এভরিথিং। মায়েরা বেশ কিছুক্ষণ চুপ থাকে। লোকটা তো সেই গ্রামে যেত, জানতেই পারে। এটা ভেবে মায়েরা এসব ভাবনাকে বিদায় দিল। মনে পড়ল তার তো কলেজের জুতো নেই, সে ছুঁড়ে ফেলেছে। এখন কলেজে কি পরে আসবে? ঘাড় বাঁকিয়ে ইরফানকে দেখে আবদার করে বলে, আমাকে একজোড়া জুতো কিনে দেবেন?
ইরফান আর চোখে একবার তাকায় মায়রার দিকে। মায়রা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। ইরফান ছোট করে বলে, দেব। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। প্রায় 20 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে ইরফান একটি শু স্টোরের সামনে গাড়ি সাইড করে। মায়রা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। ইরফান বেশ কিছু সময় চুপচাপ বসে রইল। ডান হাতে মায়ের মুখটা উঁচু করে ধরে। মারা ঘুমের ঘোরে একটু কেঁপে ওঠে, আবারও গভীর ঘুমে তলিয়ে যায়। ইরফান মায়ের ঠোঁটের নিচে ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে আলতো চাপ দেয়। মায়েরা শব্দ করে শ্বাস ফেলে। চোখে মুখে বিরক্তির আভা ফুটে ওঠে। ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি রেখা। মৃদু স্বরে বলে, মাই পার্ট ফ্লাওয়ার। ইরফান মায়েরাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। এরপর মায়েরার দিকে কিছুটা ঝুঁকে মায়েরার মাথার হিজাব আলগা করে দিয়ে মায়েরাকে ভালোভাবে রেখে গাড়ির ডোর শব্দবিহীন লাগিয়ে দেয়। এরপর শু স্টোরের দিকে এগিয়ে যায়। মায়েরা কলেজে পড়ার জন্য 4 জোড়া ক্যানভাস শু, 4 জোড়া স্নিকার শু আর 4 জোড়া অক্সফোর্ড শু চুজ করে নিয়ে নেয় ইরফান। এরপর শু স্টোর ঘুরে ঘুরে 4 জোড়া বুটস, 4 জোড়া লোফার শু, 5 জোড়া পাম্প শু, মোট 25 জোড়া শু নিয়ে নেয়। এরপর আবারও চোখ বুলে ব্ল্যাক কালারের আরও 5 জোড়া শু নিয়ে নেয়। এরপর ইরফান শুগুলোর বিল মিটিয়ে একজন লোক দ্বারা সবগুলো শু গাড়ি পর্যন্ত আনিয়ে নেয়। ইরফান গাড়ির ডিকি খুলে দিলে লোকটি সবগুলো জুতোর বক্স ডিকির ভিতর রেখে দেয়। ইরফান আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত পায়ে গাড়ির ডোর খুলে মায়েরাকে দু হাতে আগলে নিয়ে সেই সিটে বসে ঘুমন্ত মায়েরাকে তার কোলে বসালো। মায়েরা নড়ে চড়ে আবারও ঘুমে তলিয়ে যায়। যিনি জুতোর বক্সগুলো ইরফানের ডিকিতে তুলে দেয় তিনি জানলার কাছে এসে শব্দ করে কিছুটা রেগে বলে, আজব ভাই তো আপনি, টাকা না দিয়ে। কথার মাঝে ইরফান জানলার ফাঁক দিয়ে তার ডান হাত বাইরে বের করে লোকটির কলার থেকে আরেকটু নিচের শার্টের অংশ চেপে ধরে রাগান্বিত চোখে তাকায়। কণ্ঠ নিচু করে দাঁতে দাঁত চেপে বলে, গলায় এত জোর কেন? দেখছিস না ও ঘুমাচ্ছে? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে তাকালে ইরফান রেগে বলে, বাস্টার্ড, চোখ নিচে, আদারওয়াইজ চোখ তুলে নিব। ইরফানের কণ্ঠ খুবই ক্ষীণ তবে কঠোর শোনায়। লোকটি এ পর্যায়ে একটু ভয় পায়। চোখ সরিয়ে নেয় দ্রুত মায়েরার থেকে। মায়েরা নড়ে চড়ে উঠলে ইরফান লোকটির শার্ট ছেড়ে মায়েরার দিকে তাকায়। লোকটি এবার নরম কণ্ঠে বলতে নেয়, স্যার আমার। ইরফান ডান হাত উঁচু করে লোকটিকে থামিয়ে দেয়। লোকটি থেমেও গেল। এতক্ষণ এইটুকু বুঝেছে ইরফান খুব বেশি সুবিধার নয়। ইরফান মায়েরাকে শান্ত হতে দেখে তার ওয়ালেটের থেকে একটা 1000 টাকার নোট লোকটির দিকে বাড়িয়ে দেয়। ভদ্রলোক ভদ্রতার সহিত বলে, স্যার খুচরো নেই। ইরফান মৃদু স্বরে বলে, পুরোটা রাখো। এরপর গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। গাড়ির এসি ছেড়ে দেয়। এরপর ডান হাতে মায়েরার মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। বা হাতে মায়েরার কপাল কিছুটা উঁচু করে গলার ভাঁজে লেগে থাকা ঘাম মুছে দেয়। মায়েরা ঘুমের ঘোরে এত নড়াচড়া পেয়ে ভীষণ বিরক্ত হয়। চোখ মুখে বিরক্তির ভাঁজ। ঘুমের ঘোরে বিড়বিড় করে ডাকে, শিশুওয়ালা। ইরফান সাথে সাথে প্রত্যুত্তর করে, বলো বার্ড ফ্লাওয়ার। মায়েরা অস্পষ্ট স্বরে ঘুম জড়ানো কণ্ঠে আওড়ায়, তুমি আমার শিশুওয়ালা। ইরফান কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। ইরফানের কেমন অস্থির লাগলো মায়েরার মুখে তুমি ডাক শুনে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মায়েরার শুকনো ঠোঁট জোড়ায় একটা গাঢ় চুমু আঁকে। মায়েরা কেঁপে ওঠে। ইরফান দুহাতে মায়েরাকে তার বুকে চেপে ধরল। মায়েরা ঘুমে বিভোর। ইরফান ঠোঁট চড়া করে হাসে। মায়েরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদু স্বরে বলে, ইয়া বার্ড ফ্লাওয়ার, আই এম অনলি ইয়ার্স, দ্য হুইসলার। যার মানে হচ্ছে, হ্যাঁ বার্ড ফ্লাওয়ার, আমি শুধু তোমারই শীষওয়ালা। এরপর ইরফান সোজা হয়ে বসে মায়ের দিকে তাকায়। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। চোখে মুখে ঘুমের বন্যা। মায়েরা ইরফানকে ঝাপসা দেখে। ঘুম জড়ানো কণ্ঠে আধো আধো স্বরে বলে, কিছু বললেন? ইরফান মায়েরাকে চোখ খুলতে দেখে নিজেকে স্বাভাবিক করে নিয়ে গম্ভীর গলায় বলে, নো। মায়েরার আবারও চোখ বুজে আসে। ভীষণ ক্লান্ত লাগছে। তবুও কোনো রকমে নিজেকে সামলে ইরফানের বুক থেকে উঠে বসে। দুলতে দুলতে ডান দিকে ঠাস করে পড়তে নিলে ইরফান দ্রুত মায়েরাকে আগলে নেয়। বাহাতে মায়েরার মাথা তার বুকে চেপে মৃদু স্বরে বলে, স্টুপিড গার্ল, ঘুমাও। এরপর গাড়ি স্টার্ট দেয় ইরফান। মায়েরাও আর নড়াচড়া করল না। আবারও ঘুমিয়ে গেল। মায়েরা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। এরপর বই নিয়ে ব্যালকনিতে গিয়ে একটু আধটু পড়াশুনো করে। একটু পরপর বাগানের দিকে তাকায়। যেখানে ইরফান কতভাবে যে ব্যায়াম করলো সেই ঘণ্টাখানেক হলো। মায়েরা 2 মিনিট বইয়ের দিকে তাকিয়েছে। 10 মিনিট ইরফানকে দেখেছে। কিছুক্ষণ পর ইরফানকে আর দেখতে না পেয়ে ঘরে চলে আসে। হঠাৎ মনে পড়ে তার কলেজের জুতো কেনা হয়নি। ঘরে এসে ইরফানকে না দেখে হতাশ হলো। তাহলে কি আজ তার কলেজ যাওয়া হবে না? ঘর থেকে বেরিয়ে গেলে রিতার সাথে দেখা হয়। মায়েরা রিতার হাত ধরে বলে, চলো রিতা আপু, আজ আমরা সারাদিন গল্প করি। আমার কলেজ যাওয়া হবে না। কেন? আমার জুতো নেই।
তোমার ইরফান ভাইকে কিনে দিতে বলেছিলাম, দেয়নি। কিপটা লোক, একজোড়া জুতোই তো চেয়েছি। মায়রার কথায় রিতা হেসে ফেলল। মায়রার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে একটা নতুন জুতোর র্যাকের সামনে দাঁড় করিয়ে বলে, এই পুরো র্যাক ভর্তি জুতো, তুমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ায় দেখতে পারোনি। মায়রা জুতোর র্যাক খুলে দেখল, আসলে এটা ভর্তি জুতো। বেশ কয়েকটা বক্স চেক করে অবাক হলো। রিতাকে সহ আরও দুজন কাজের মেয়ে সহ মায়রা সবাই যে যে কয়টা পারল হাতে হাতে করে ইরফানের ঘরে নিয়ে যায়। ইচ্ছেটা মায়রার, সে সবগুলো এখন পড়ে পড়ে দেখবে। মেঝেতে সব রাখা হলে মায়রা সবগুলো জুতো বক্স থেকে বের করে। বক্সগুলো এক সাইডে রেখে সবগুলো জুতো সাজিয়ে রাখল। এতগুলো জুতো একসাথে দেখে তার মনে হচ্ছে সে হকারি করতে নেমেছে। শুধু এটা ঘর না হয়ে রাস্তা হলেই একদম মিলে যেত। মায়রা মাথায় হাত দিয়ে জুতোগুলোর সামনে বসে আছে। পুরো 30 জোড়া জুতো। এতগুলো জুতো কার জন্য কিনেছে? ভাবনা রেখে মায়রা একটা একটা করে জুতো ট্রাই করতে লাগলো। প্রতিটা জুতো পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। 3 ধরনের জুতো, যেগুলো কলেজের জন্য, বাকিগুলো এখানে ওখানে পরার জুতো। মায়রা একজোড়া জুতো পরে আয়নার সামনে স্টাইল করে হাঁটছে। পরনের ওড়নাটা খুলে রাখলো, এটা ডিস্টার্ব করছে। চুলগুলো খোপা করে নিলেও হাঁটাহাঁটির ঠেলায় খুলে গিয়েছে। মায়রা জুতো পরে র্যাম শোয়ের মতো করে হেঁটে হেঁটে আয়নার সামনেই নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে, মুখে হাসি। ইরফান ঘরের দরজার সামনে বেশ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। মায়রার কার্যকলাপ নিশ্চুপ হয়ে দেখছে। মায়রা ঘুরে ঘুরে নিজেকে দেখছে। এখানে কালো জুতোর সংখ্যা সবচেয়ে বেশি। মায়রার সবগুলো জুতোই ভীষণ পছন্দ হয়েছে। লাস্ট জুতো চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ায়। আবারও কোমর এদিক ওদিক করে হাঁটে। ইরফান দুহাত আড়াআড়িভাবে বুকে গুঁজে মায়রাকে সূক্ষ্ম চোখে পরখ করে। মায়রার ঢং করে হাঁটা দেখে বেশ কয়েকবার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটেছে। মায়রা লাস্ট জুতো পরে কোমরে বাঁ হাত রাখে। ডান পাশ আয়নার দিকে হয়ে দাঁড়িয়ে সামনের দিকে একটু হাঁটে। এরপর চুলগুলো ঝাড়া দেওয়ার মতো করে ডান দিকে ঘাড় বাঁকিয়ে তাকায়। দৃষ্টি পিছন দিকে চলে যায়। দরজায় ইরফানকে দেখে মায়রার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত পিছন ফিরে জিহুবাই কামড় দেয়। চোখ মুখ খিঁচিয়ে নেয়। ইরফান ঠোঁট প্রসারিত করে হাসে। মায়রা দ্রুত জুতো খুলে পিছু ফিরেই দৌড়ে গিয়ে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। এখন কি করবে? সব মান সম্মান শেষ। এই লোকটা এসেছে, তাকে একবারও বলেও নি। পিছু ফিরলে ইরফানকে তার কাছে দেখে আবারও চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় ঘোরাতে নিলে ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়। মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে, আসলে আমি দেখছিলাম। থেমে যায়। তার কী যে লজ্জা লাগছে। একটু পর নিজেকে সামলে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকেই চেয়ে। দুজনের চোখাচোখি হয়। মায়রা মিনমিন করে প্রশ্ন করে, এতগুলো জুতো কার জন্য কিনেছেন? ইরফান সাথে সাথে উত্তর দেয়, জাস্ট ফর ইউ। মায়রা অবাক হয়ে বলে, এতগুলো কিনেছেন কেন? ইরফান মায়রার কপালের বাম পাশ থেকে ডান পাশে পুরো আঙুল আলতো হাতে ঘোরায়। মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মাই উইশ। পছন্দ হয়েছে? মায়রা কথার তালে খুশি হয়ে বলে, ভীষণ। কথাটা বলে কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় মেয়েটা। মাথা নিচু করে নেয়। ইরফান সূক্ষ্ম হেসে ছোট করে বলে, গুড গার্ল। এরপর উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে হাসে। ছোট করে একটুখানি শীষ বাজায়। মারার বুক ধরপড় করে। তার প্রিয় শীষ। ইরফানের উন্মুক্ত ফর্সা ঘামযুক্ত পিঠটার দিকে তাকিয়ে থাকে। ইরফানকে তার সবভাবেই খুব ভালো লাগে। ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে। ফারা ভার্সিটিতে পা রেখে এদিক ওদিক চোখ ঘুরিয়ে শুদ্ধকে খোঁজে। মেয়েটার গায়ে হালকা জ্বর। গতকাল শুদ্ধ তাকে ভুল বুঝেছে। এরপর থেকে ফারা কতগুলো যে কল করেছে শুদ্ধকে, শুদ্ধর কোনো রেসপন্স পায়নি। গতকাল ভার্সিটিতে আসতে পারেনি, জ্বর বেড়েছিল খুব। আজ একটু কম লাগছে। যদিও তার মা আসতে নিষেধ করেছিল, সে শোনেনি। শুদ্ধকে সে নিজে থেকে কল দিত না সেভাবে। তাদের এই অনুভূতির একদম প্রথম প্রথম ফারা দিনে হিসাব ছাড়া কল করতো শুদ্ধকে এটার ওটার বাহানায়। শুদ্ধ প্রথম দিকে তাকে ভীষণ অ্যাভয়েড করতো। কথাটা মনে আসতেই চোখের কোণে জলকণার আবির্ভাব হলো। মাথা নিচু করে হাঁটতে লাগলো। সেই দিনের কথাগুলো ভাবলে হাসি পায়। ভীষণ পাগলামি করতো শুদ্ধর সাথে একবার কথা বলার জন্য। এরপর যখন একটু আদ্র বুঝতে শুরু করেছিল শুদ্ধকে, তখনই মিসকার জন্য শুদ্ধ তাকে থাপ্পড় মারল। এরপর থেকে ফারার অভ্যেস বদলে যায়। পাগলামির লাগাম টানে। শুদ্ধ তাকে সবসময় অন্য মেয়েদের নিয়ে নয়তো তাকে তিরস্কার করে কথা বলতো, কিন্তু কালকের মতো এতটা অ্যাভয়েড কখনো করেনি। কোথা থেকে শাহেদ দৌড়ে এসে ফারার পাশে দাঁড়িয়ে বলে, কিরে কখন আসলি? ফারা মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে, তুই আমার থেকে 100 হাত দূরে থাকবি। শাহেদ অসহায় মুখ করে বলল, আমি আবার কি করলাম? তোর জন্যই তো শুদ্ধ ভাই। থেমে যায় ফারা। দূর থেকে নুসরাত দৌড়ে এসে ফারার পাশ থেকে বলে, আরে শুদ্ধ দুলা ভাই কষ্ট পায়। তিনি কষ্ট পেলে আমাদের ফারা বেবিও কষ্ট পায়, বুঝিস না? ফারা রেগে তাকালো নুসরাতের দিকে। কিছু না বলে ধূপধাপ পা ফেলে তার ক্লাসরুমের দিকে যায়।
সাজিদ শাহেদের দিকে তাকিয়ে বলে, তুই মেয়েদের গায়ের উপর পড়িস কেন? তোর জন্য ওর সাথে শুদ্ধ স্বরের ঝামেলা হচ্ছে। নুসরাত আর শাহেদ একসাথে বলে ওঠে, এই যে আসছে আমাদের মহৎ ভদ্র সুশীল বিদ্যাসাগর কালামানিক। সাজিদ বিরক্ত হয়ে তার ক্লাসের দিকে পথ ধরে। নুসরাত আর শাহেদ একসাথে হেসে ওঠে। ফারার মন খারাপ। আজ শুদ্ধর ক্লাস নেই। কখন ক্লাস শেষ হবে সে শুদ্ধর সাথে কথা বলবে? ছটফটানি মন নিয়ে মেয়েটা প্রথম ক্লাস শেষ করলো। এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। পিছন থেকে তার ফ্রেন্ডের ডাক শুনল না, ফিরেও তাকালো না। ফারা আশেপাশে চোখ বুলায়, মূলত শুদ্ধকে খুঁজছে। হাঁটতে হাঁটতে শুদ্ধর অফিস রুমের দিকে চলে এসেছে। শুদ্ধ তার অফিস রুমের দিকে হেঁটে যাচ্ছিল। ফারা এক প্রকার দৌড়ে শুদ্ধর পিছনে গিয়ে ডাক দেয়, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়, তবে পিছু ফিরল না। ফারা আবারও অপরাধীর ন্যায় বলে, শুদ্ধ ভাই, আমি সরি। শুদ্ধ পিছু ফিরে তাকায়, রেগে বলে, এখান থেকে যাও ফারা, এটা তোমার বাসা নয়, এটা ভার্সিটি। ফারা অসহায় কণ্ঠে বলে, শুদ্ধ ভাই, আমার কথাটা। শুদ্ধ ধমক দেয়, ফারা, আমি কিন্তু থাপ্পড় দিয়ে দেবো যে কোনো টাইমে, এখান থেকে যাও। ফারার চোখ জোড়ায় জলকণা চিকচিক করে। সে মানল না। দুপায়ে এগিয়ে এসে ভাঙা গলায় ডাকে, প্লিজ শুদ্ধ ভাই, একবার। শুদ্ধ এবার আগের চেয়েও জোরে ধমক দেয়, ফারা তুমি যাবে নাকি মার খাবে? ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ ফারাকে এখনও এখানে দেখে আবারও ধমকে বলে, ফারা, তুমি একটা বেয়াদব নারী, বুঝেছ? যাও এখান থেকে। ফারার চোখে টুইটুম্বুর পান নিয়ে মাথা তুলে তাকায়। কিছু বলার জন্য মুখ খুলতে নিলে শুদ্ধ এবার বেশ কড়া একটা ধমক দেয়। ফারা কেঁপে ওঠে। শুদ্ধ তার অফিস রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দেয়। ফারা মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল। শুদ্ধ যদি দরজা খোলে সেই আশায়, কিন্তু শুদ্ধ দরজা খুলল না। ফারা নীরব অশ্রু সাথে নিয়ে এগিয়ে গিয়ে ভার্সিটির মাঠের এক কোনায় নিরিবিলি একটা জায়গায় বসে। কিছুক্ষণের মাঝে ফারার পাশে নুসরাত এসে বসে। অবাক হয়ে বলে, এখানে একা কি করছিস? তোর যে ক্লাস ছিল। ফারা মাথা নিচু করে বিরক্ত হয়ে বলে, আমি এই স্যারের ক্লাস করি না। কেন? কারণ এই সৌভিক স্যার একটা বেয়াদব। নুসরাত অবাক হয়ে বলে, কেমনি জানলি? দেখতে তো ভালোই লাগে। ভেতরে ভেতরে কালোতে ভরা। সৌভিক স্যারকে ফারার একদম পছন্দ নয়। একদিন তাদের বাড়ি গিয়েছিল ওই সৌভিক, তাকে বাজে কথা বলেছিল। শুদ্ধ সেদিন রেগেছিল খুব। তখন ফারা চিনত না এই স্যারকে, কারণ তাদের ক্লাস নিত না তখন। পরে তার ভাইয়ের থেকে এই সৌভিক স্যারের ব্যাপারে শুনেছিল। নুসরাত ফারার কাঁধে হাত দিয়ে বলে, এভাবে কাঁদছিস কেন? ফারার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। নাক টেনে কালকে শুদ্ধকে থাপ্পড় মারার ঘটনাটা বলে। শুদ্ধ তার সাথে কথা বলছে না সেসব বলে। নুসরাত এক হাতে ফারাকে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, এত কান্নার কি আছে? সবারই একটু আধটু ঝামেলা হয়, তাই বলে হাত পা ছাড়িয়ে কাঁদতে হবে? এমনি ঠিক হয়ে যাবে। শুদ্ধ স্যার এমনিতেও ভালোই আছে। ফারা নাক টেনে নুসরাতের দিকে তাকিয়ে রেগে বলে, তুই শুদ্ধ ভাইকে ভালো বলছিস কেন? নুসরাত গায়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, নিতে যাচ্ছি না তোর জামাইকে, রিল্যাক্স ফারা বেবি। ফারা কান্নামাখা গলায় বলে, শুদ্ধ ভাই আগে কখনো এমন করেনি, আমি ইচ্ছে করে থাপ্পড় দিইনি, সত্যি। নুসরাতের মায়া লাগলো। ফারাকে একাদে চড়িয়ে নিয়ে বলে, একটু রেগে আছে, ঠিক হয়ে যাবে, কান্না অফ করতো। শুদ্ধ চেয়ারে গায়ে এলি দিয়ে হঠাৎই হেসে ফেলল। এই ফারার তেড়ামি এভাবে ছুটবে জানলে কত আগে এসব ডোজ দিত। কি সাংঘাতিক কাজ করেছে, তাকে থাপ্পড় মেরেছে। এসব মানবে না তো, বউ কেন মারবে? শুদ্ধর মেজাজ বেশ ভালো চড়া ছিল। ফারাকে কাঁদতে দেখে একটু ঠান্ডা হয়েছে। পকেট থেকে ফোন বের করে ফাইজকে কল করে। রিসিভ হলে শুদ্ধ ডেকে ওঠে, দোস্ত বল। কই তুই? কাজে এসেছি। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, কাজী রাখতে গিয়েছিস? ওয়াও, হাউ কিউট সালা। অতপর লজ্জা পাওয়ার ভান করে বলে, কি দুষ্টু রে তুই। যেই বললাম তোর বোন ওর ভার্জিনিটি ঘেটে নেওয়ার জন্য কেঁদে কেটে অস্থির, অমনি পরের দিন ভাই হয়ে বোনের কান্না সহ্য করতে না পেরে বোনের ভার্জিনিটি নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস। তোর মতো ভাই তো ঘরে ঘরে দরকার, শোনা। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, আমি ফারার বড় ভাই। শুদ্ধ হাসি হাসি মুখ করে বলে, কি কিউট বড় ভাই রে তুই। শালা হিসেবে তো আরও ভেরি ভেরি কিউট। আমার শালা হবার জন্য কি সুন্দর উঠে পড়ে লেগেছিস। আমার তো বিয়ের শেরওয়ানি বানানো হয়নি। শোনা, তোর বোন আমাকে শার্ট প্যান্ট পরে বিয়ে করবে। ফাইজ হতাশ। এই বেয়াদব কোথা থেকে উঠে এসেছিল? শুদ্ধ এবার কিছুটা সিরিয়াস হওয়ার ভান করে বলল, সুন্দর দেখে একটা কাজে আনিস, বুঝলি? কাজে টাক হলে কিন্তু বিয়ে করবো না। ওর হাওয়া লেগে যদি আমি টাকটুক হয়ে যাই, তখন আবার আর এক জ্বালা।
ফাইজ ওপাশ থেকে হেসে ফেলল। অতঃপর বলে, তোর বিয়েতে আমি টাক কাজেই খুঁজে খুঁজে আনবো, শালা বান্দর। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে থাকে। অতঃপর বলে, বলছি তোর বোনকে একটু স্যাড সং পাঠাতো। কেন? আরে তোর বোনের ঘাড়ের তেরা রগে একটু টান দিয়েছি, বেচারি কষ্ট পাচ্ছে। তোর বোনটার কি কষ্ট, ওকে একটু স্যাড সং পাঠা শোনা। ফাইজ রেগে বলে, এই বেয়াদব, তুই আবার আমার বোনের পিছে লাগছিস। ওকে কিন্তু এবার আমি সত্যি সত্যিই বিয়ে দিয়ে দেবো আরেক জায়গায়। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে আফসোসের সুরে বলে, ইনারটার জন্য সেই কষ্ট হচ্ছে জানিস শোনা। তোর পাছার মানচিত্র পাল্টে দিলে বেচারিটা কতটাই না কাঁদবে। নতুন নতুন জামাইয়ের এই হাল আমার বোনটা কি করে মেনে নেবে। ফাইজ ওপাশে দাঁত কিড়মিড় করে। শুদ্ধ হেসে বলে, পদ্ধতিটা কি বর্ণনা দেওয়া শুরু করব? ফাইজ কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে শব্দ করে হাসে। একটু পর থামে। ফারার সাথে এভাবে কথা বলে খারাপ লাগছে, কিন্তু মেয়েটাকে সোজা করতে হবে। বিড়বিড় করে, কত জ্বালাইলা ফারা পাখি, এবার একটু তুমিও চলে যাও। আমি সুযোগ বুঝে ওপর থেকে পানি ছিটিয়ে দিব। স্বামীয়াটা আসলেই বহুত ভালো, কিন্তু ওর প্রতি তো বোনের ফিলিংস আসে। কথাগুলো বলে নিজেই হেসে ফেলল। ইরফান আর অন্তরার ব্যাপারটা আজ কিছুটা অনুধাবন করল। ভাবুক ভঙ্গিতে বলে, ফিলিংস ব্যাপারটা অদ্ভুত, হুট করে কার প্রতি যেন এসে যায়। শালা আমাদের মনটাও বেইমানি করে, আমাদের খবর না দিয়েই হুট করে একজনের উপর পিছলা খায়। চোখ বুজে কপালে আঙুল টোকাতে টোকাতে বিড়বিড় করে, আমার এক পিস ফাড়া পাখি, কত ভালোবাসি গো তোমায়। ফারা চুপচাপ দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। ডেইলি শুধু তাকে ডাকে, কিন্তু আজ ডাকলো না, বরং একবারও তাকালো না ফারার দিকে। ফারার চোখ আবারও ভিজে যায়। সে আবারও শুদ্ধর দিকে এগিয়ে গেলে শুধু তার আগেই তার গাড়িতে উঠে বসে। ফারাকে সরাসরি অ্যাভয়েড করলো। একটুও সময় নষ্ট না করে শুদ্ধ গাড়ি স্টার্ট দেয়। সামনের আয়নায় রাস্তার পাশে দাঁড়ানো ফারাকে দেখে একটু হাসে। পকেট থেকে ফোন বের করে ইরফানকে বলে ফারাকে নিয়ে তাদের বাড়ি যেতে। ফারা বেশ অনেকক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। এরপর উল্টো পথে একা একা হাঁটতে থাকে, মাথা নিচু। একটু পরপর চোখের পানি মুছে নেয়। মাথা কেমন যেন ঘুরছে, জ্বর বেড়েছে হয়তো। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎই ফারার হাত ধরে কেউ জোরে টান দেয়। ফারা দ্রুত মাথা তুলে মায়েরাকে দেখে অবাক হয়। মায়েরা ভীত কণ্ঠে বলে, কিভাবে হাঁটছিলে আপু? এক্ষুনি তোমাকে ওই গাড়িটা মেরে দিচ্ছিল। ফারা দ্রুত চোখ মুছে জোরপূর্বক হাসার চেষ্টা করল। অতঃপর বলে, তুমি এখানে? মারা পিছন দিকে আঙুল দেখিয়ে দিয়ে বলে, ওই তো আমার কলেজ, তুমি এইদিকে এসেছো যে? ফারা মৃদুস্বরে বলে, এমনি। মারা ফারার চোখ মুখ লাল দেখল। ফারার হাত ধরলে অবাক হয়ে বলে, আপু, তোমার গায়ে তো জ্বর। ফারা মাথা নেড়ে বলে, প্রবলেম নেই। মায়েরা আশেপাশে তাকালো। ইরফান যে কই, ভাবলো এগিয়ে যাওয়া যাক। অতবার ফারার হাত ধরে বলে, আসো আপু, আসো আপু, উনি এক্ষুনি চলে আসবে, তোমাকে রেখে আসবে, এসো। ফারা নিষেধ করলো না। ফাইজ আজ বাসায় নেই, শুধু তো নিয়ে গেল না। ইরফান তার বড় ভাইয়ের মতোই। উল্টে সে ইরফানকে বললে ইরফান তাকে পৌঁছে দিবে। মায়েরা রাস্তার ডান পাশে বা পাশে ফারা। মারা সামনের দিকে এক পা রাখতেই হঠাৎ জোরে সোরে এক ধাক্কা খেয়ে রাস্তার মাঝে পড়ে যায়। ফারা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত মায়েরার দিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে মায়েরার কাঁধ ধরে বলে, মায়েরা, ঠিক আছো? মায়েরা চোখ খিঁচে নিয়েছে। হাঁটুতে আর হাতের তালুতে বেশ ব্যথা পেয়েছে, সাথে কোমরেও মনে হয় ভালোই ব্যথা পেয়েছে। বেশ অনেকটা বেগ পুহিয়ে দু হাত পিচটালা রাস্তা থেকে তুলে বসে। নাসিম দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় মায়েরাকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বিচলিত কণ্ঠে বলে, সরি সরি বারবিডল, অনেক ব্যথা পেয়েছো নাকি? পরিচিত কণ্ঠ পেয়ে মায়েরা মাথা তুলে তাকায়। নাসিমকে দেখে বুঝলো এই লোকের গাড়ির সাথে ধাক্কা খেয়ে এসে পড়েছে। বিরক্তি কণ্ঠে বলে, না আঙ্কেল, খুব আরাম পেয়েছি। নাসিম তবদা খেয়ে চেয়ে আছে, অদ্ভুতভাবে আওড়ায়, আঙ্কেল। মায়েরা নাসিমের এক্সপ্রেশন দেখে মাথা নিচু করে একটু হাসল। এই লোকটাকে তার বরাবরই বিরক্ত লাগে, কেমন অদ্ভুত নামে ডাকে। ফারা বোকা চোখে একবার মায়েরার দিকে তাকায়, আর একবার নাসিমের দিকে। মারা একা একা উঠতে নিলে নাসিম নিচু হয়ে মায়েরাকে ধরতে চায়, সাথে বলে, আমি তোমাকে হেল্প করছি বারবিডল। মারা কিছু বলার আগেই ইরফানের শক্ত কণ্ঠ ভেসে আসে, ডোন্ট টাচ হার। ইরফানের কথা শুনে নাসিমের হাত থেমে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। মায়েরা ফারা দুজনেও তাকায় ইরফানের দিকে। ইরফান ঘটঘট পায়ে এগিয়ে এসে মারাকে কোলে তুলে নেয়। মারা কিছু বলল না। তার হাত পা কোমরের সব কিছুর অবস্থা খারাপ, সে বুঝতে পারছে। ইরফান মায়েরাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। বিচলিত কণ্ঠে বলে, কোথায় লেগেছে? বলতে বলতে মায়ের হাতের বোরখাটা গুটিয়ে দেয়। মায়ের হাত উল্টে দেখালো ইরফানকে। কোনোয়ের অংশে চামড়া উঠে গিয়েছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নেয় দ্রুত। এরপর মায়ের দু হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়।
মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার কাজ করে মায়ের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আর কোথায় লেগেছে? মারা কথার তালে বলে ওঠে, কোমরে, হাঁটুতে। এইটুকু বলেই থেমে যায়। ইরফান মায়ের বোরখা উপর দিকে তুলতে নিলে মায়েরা দ্রুত ইরফানকে আটকে বলে, না না না, ব্যথা পাইনি, ভুলে বলে ফেলেছি। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়ের দিকে। হঠাৎই রেগে বলে, স্টুপিড, মিথ্যা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা মাথা নিচু করে নেয়। সে কোন দুঃখেই পাগল লোকটাকে সব বলতে গেল। মায়েরা মিনমিন করে বলে, প্লিজ বাড়ি গিয়ে পায়ে মলম লাগাবো, ফারাবু বাইরে দাঁড়িয়ে আছে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সো হোয়াট? কথাটা বলে বোরখা উঠিয়ে মারার পা থেকে পায়জামা উপরে উঠাতে চায়, কিন্তু পারল না। মারার পরনে চুড়ি পায়জামা, এটা তো উপরে ওঠে না। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বলে, এটা কি পড়েছ? মারা রেগে বলে, দেখতে পাচ্ছেন না, এটা পায়জামা। ইরফান চোখ ছোটো ছোটো করে মায়ের দিকে তাকিয়ে রেগে বলে, লিটল গার্ল হয়ে আমাকে রাগ দেখাচ্ছ? মারা মাথা নিচু করে মুখ বাঁকায়। রাগ মনে হয় শুধু এই লোকেরই আছে, আর মানুষের রাগ সব হাওয়ায় ভেসে গেছে। ইরফান পায়জামার উপর দিয়ে মায়ের পায়ে হাত রেখে গম্ভীর গলায় বলে, এটা খোলো। মায়েরা চোখ বড় বড় করে থাকা ইরফানের দিকে রেগে বলে, আপনি তো আচ্ছা অসভ্য লোক, দেখতে পাচ্ছেন না আশেপাশে কত মানুষ, আপনার বন্ধুও তো আছে, সবার সামনে আমাকে কাপড় খুলতে বলছেন, অসভ্য লোক একটা। মারার কথা শুনে ইরফান আশেপাশে তাকিয়ে বুঝলো ব্যাপারটা। বা হাতে ধরে রাখা ফার্স্ট এড বক্স ড্যাশবোর্ডের উপর রেখে মৃদু স্বরে বলে, ইটস ওকে, বাট আমি এখনও অসভ্যতামির ফার্স্ট স্টেপই ফুলফিল করতে পারিনি, সো আই এম স্টিল এ জেন্টলম্যান। কথাটা বললে সোজা হয়ে দাঁড়ায়। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে রয়। ইরফান গাড়ির দৌড় লাগিয়ে গট গট পায়ে এগিয়ে গিয়ে ফারাকে ছোট করে বলে, গাড়িতে বসো। ফারা ইরফানের কথা মেনে এগিয়ে এসে গাড়িতে উঠে বসে। এরপর ইরফান নাসিমের সামনে গিয়ে দাঁড়ায়। নাসিম মৃদু স্বরে বলে, বারবি ডল। নাসিমের কথা শেষ করার আগে ইরফান নাসিমের মুখ বরাবর একটা ঘুষি মেরে দেয়। নাসিম কিছুটা ধুলে ওঠে। ইরফান দুহাতে নাসিমের শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওকে এই নামে ডাকতে নিষেধ করেছি না? কোন সাহস ওকে টাচ করতে যাচ্ছিলি? তোর হাত আমি ভেঙে দিব নাসিম। নাসিম নীরবে চেয়ে থাকলো ইরফানের দিকে। ইরফান নাসিমকে ধাক্কা মেরে আঙুল উঁচিয়ে বলে, লাস্ট ওয়ার্নিং করছি, ওর থেকে কোটি কোটি মাইল দূরে থাকবে, নয়তো তোকে ছাড়বো না আমি। নাসিম মৃদু হেসে বলে, সাহেলের মতো অবস্থা করবি নাকি? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, ওর চেয়েও করুণ অবস্থা করব। নাসিম হেসে ফেলল। ইরফান এবারও রেগে গিয়ে নাসিমকে আরেকটা ধাক্কা দেয়। নাসিম হাত উঠিয়ে বলে, এটা তুই আমার সাথে করতে পারবি না। ইরফান কিছু বলতে গিয়েও থেমে যায়। উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, ঠিক যেমন তুই সাহেলের মতো অমানুষ হতে পারবি না। নাসিম অসহায় চোখে চেয়ে রইল। দৃষ্টি ঝাপসা হলো খানিকটা। বিষাদের সুরে বিড়বিড় করল, যদি আমি ছিনিয়ে নিতে পারতাম তবে বারবি ডল কি আমার হতো? হতো তোকে চাই ইরফান, ও আমার হতো না। অমানুষ হলে যদি বারবি ডলকে পাওয়া যেত, তবে আমি অমানুষ হওয়ার সব ক্যারেক্টার নিমেষে আয়ত্ত করে নিতাম। ইরফান তাদের বাসার এরিয়ার ভেতর গ্যারেজে গাড়ি সাইড করে। প্রথমে ফারা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান মায়ের পাশের সিটের ডোর খুলে মায়েরকে কোলে নিতে গেলে মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান রেগে তাকায় মায়ের দিকে। মায়েরা মিনমিন করে বলে, বাইরে ফারা আপু, বাড়িতে সবাই, প্লিজ আমি হেঁটে যেতে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। আমার পা, আমার কোমর পা সব ঠিক আছে তো? ইরফান ভ্রু কুঁচকে বলে, ওকে, আমি ভেঙে দিচ্ছি। মায়েরা অসহায় কণ্ঠে বলে, ই না। ইরফান ঝট করে মায়েরাকে তার কোলে তুলে নিল। এরপর গাড়ির ডোর পা দিয়ে লাগিয়ে দেয়। বাড়ির দিকে যেতে যেতে ফারার উদ্দেশ্যে গম্ভীর স্বরে দুটো শব্দ বলে, ফারা এসো। মায়েরা চোখ নামিয়ে রেখেছে। কি যে অস্বস্তি লাগছে মেয়েটার। ফারা ইরফান মায়েরাকে দেখে হাসলো। ইরফান ভাই মায়েরার প্রতি ভীষণ সিরিয়াস, তেমনি পজিটিভ, সাথে কেয়ারিং। ফারা একদিকে ব্যাপারটা খুব নিখুঁতভাবে ধরতে পারল যেন। ওদিকে শুদ্ধ শুধু তাকে কাঁদানোর উপায় খুঁজে বেড়ায়। গত পরশু রাতে শুনলই না তার জ্বর এসেছে। সকালে আসলো, তার হাতে ভুল করে একটা থাপ্পড় লেগেছে বলে আবারও রাগ দেখিয়ে চলে গেল। আজ সারাদিন কত অ্যাভয়েড করলো। ফারার চোখ জোড়া আবারও ঝাপসা হয়, মাথা ব্যথা করছে, জ্বর কিছুটা বেড়েছে হয়তো। ভেতরে গিয়ে একটা নাপা খাবে মনে মনে ঠিক করল। মেইন গেট থেকে বাড়ির ভেতরে পা রাখে ইরফান। কোনো দিকে তাকায় না, গটগট পায়ে এগিয়ে যায়। তবে মায়ের চোখে পড়ল একজন বয়স্ক মহিলার সাথে একটি বাচ্চা ছেলে। ইনা আর তার শ্বশুর শাশুড়ি সবাই মিলে তাদের দিকেই কিছুটা অবাক নয়নে চেয়ে আছে। লজ্জায় মায়ের কান্না পায়। মিনমিন করে বলে, আপনার পায়ে পড়ি,
আমায় নামিয়ে দিন, আমি হেঁটে যাব। ইরফান বিরক্ত হয়। সে কিছু বলার আগেই বয়স্ক মহিলাটি ইরফানকে ডাকলে ইরফানের পা থেমে যায়। বয়স্ক মহিলাটি ধীর পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কেমন আছো দুলা ভাই? ইরফান স্বভাবসুলভ গম্ভীর গলায় উত্তর করল, আই এম ফাইন, ইউ? বয়স্ক মহিলাটি মিষ্টি হেসে ইরফানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আই এম অলসো ফাইন মাই গ্র্যান্ডফাদার। মায়েরা অদ্ভুতভাবে বয়স্ক মহিলাটির দিকে চেয়ে আছে। কেমন বিদেশি বিদেশি লাগছে। ভদ্র মহিলাটির দৃষ্টি ঘুরিয়ে মায়ের দিকে চেয়ে হেসে বলে, তুমি আমার ইরফান দাদু ভাই লিটল গার্ল। মারা কি বলবে বুঝলো না। তার ভীষণ লজ্জা লাগছে। এটা কে? পিছন থেকে তারেক নেওয়াজ ইরফানের উদ্দেশ্যে বলে, মারার কি হয়েছে? ইরফান মৃদু স্বরে জবাব দেয়, ও শেখ। এরপর সামনে দাঁড়ানো তার বাবার ফুফুর দিকে তাকিয়ে বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি গ্র্যান্ডমা। ভদ্রমহিলা মৃদু হেসে বলে, শিওর দাদু ভাই। এরপর মায়ের গালে হাত দিয়ে বলে, তুমি সুস্থ হয়ে গেলে আমি আর তুমি এক দীর্ঘ আলাপ করব, কেমন? মায়েরা এমন বিশ্রী পরিবেশে জীবনে পড়েছে বলে মনে হয় না। এতগুলো মুরব্বী মানুষের সামনে বরের কোলে উঠে থাকার ব্যাপারটা কেমন যেন লাগলো। তবে এই বয়স্ক মহিলাটিকে এই ব্যাপারটাকে খুবই স্বাভাবিকভাবে নিতে দেখে মায়েরা অবাক হয়েছে। ইরফানের মতো ইংলিশ বলার অভ্যাস আছে। ইরফান মায়েরাকে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এদিকে ফারাকে নিয়ে ইনায় বসায়। তারেক নেওয়াজের ফুফু ফারার পাশে বসে তার সাথে আলাপ আলোচনায় ব্যস্ত হয়। ইরফান মায়েরাকে তার ঘরে এনে বেডে বসিয়ে দেয়। মায়ের ইচ্ছে করছে এ লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, এসব খুলে ফেলো ফার্স্ট। মায়েরা রেগে বলে, আপনি একটা নির্লজ্জ অসভ্য লোক। একে তো আমাকে সবার সামনে কোল থেকে নামালেন না, এখন আবার সব খুলতে বলছেন। ইরফান রেগে মায়েরার গাল চেপে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগ দেখাতে নিষেধ করেছি না? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়। খুবই শ্লোক একটা। ইরফান নরম করে গাল চেপে ধরেছে। মায়েরাকে রেগে এমন ফোঁসফোঁস করতে দেখে ইরফান কেমন অদ্ভুতভাবে তাকালো। কিছু সময় পর ইরফান মৃদু স্বরে জিজ্ঞেস করে, হোয়াট আর ইউ টু মি? যার মানে হচ্ছে, তুমি আমার কে? মানেটা তোমরা জানো, অবশ্যই জানো। আমি তো জানি না, আমি নিজেকে বলছি। এর মানেটা হচ্ছে, তুমি আমার কে? মায়েরার রাগ পড়ে যায় ইরফানের কথা বলার ধরনে। চোখের ফাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে আবারও বলে, অ্যান্সার মি স্টুপিড গার্ল। মায়েরা কি বলবে খুঁজে পায় না। এই লোক তো তাকে 24 ঘন্টা স্টুপিড গার্ল বলতে থাকে। মাত্রই আবারও বলল। ইরফান আবারও বিরক্তির কণ্ঠে বলে, অ্যান্সার কর। মায়েরা হঠাৎই মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলে ফেলে, স্টুপিড গার্ল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। মায়ের থেকে এমন উত্তর বোধহয় আশা করেনি। মায়েরা নিজেও বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার বাহাত মায়ের চোখের উপর রেখে ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে খুব সামান্য হাসে। ডান হাতে মায়েরাকে জড়িয়ে নিজের কোলে বসিয়ে দেয়। মায়েরা তার চোখের উপর থেকে দু হাতে ইরফানের হাত সরাতে চায়, সাথে কোল থেকে নামতে চায়। ইরফান মায়েরার কোমরে রাখা হাতের বাঁধন দৃঢ় করল। বাহাতে মায়েরার বাঁধা হিজাব খুলে পাশে রাখল। এরপর দু হাতে মায়েরাকে নিজের দিকে টেনে নেয়। মায়েরা ইরফানের থেকে ছাড়া পেতে চায়। ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ নো, আই এম এ জেন্টলম্যান, সো ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মুখ এগিয়ে নিলে মায়েরা দ্রুত মাথা ডান দিকে ঘুরিয়ে নেয়। ইরফানের মুখ গিয়ে ঠেকে মায়েরার গলায়। ইরফান যেমন বিরক্ত হয় তেমন রেগে যায়, তার কাজে ব্যাঘাত ঘটায়। মেয়েটার গলার এক কোণায় সর্বশক্তি দিয়ে দাঁত বসায়। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ভাবলেশীন। মায়েরা দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। একটু নাড়তে পারল না ইরফানকে, না তো নিজেকে ছাড়তে পারল। মায়েরা দাঁতে দাঁত চেপে বসে রইল। কিছু সময় পর ইরফান নিজে থেকেই ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরার মুখপানে তাকায়। মায়েরার চোখ বন্ধ। ইরফান মায়েরার নাকের ডগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম ডানাতির বুড়ো আঙুলের সাহায্যে মুছে দিয়ে মৃদু স্বরে বলে, আর কখনো ডিস্টার্ব করবে না। এরপর মায়েরার বোরখা হাঁটুর উপরে তুলে দেয়। এরপর পায়জামা টেনে স্বাভাবিক কণ্ঠে বলে, এটা খোলো। মায়েরা ইরফানের কোল থেকে নেমে আসে। ইরফান কিছু বলল না। তীক্ষ্ণ চোখে চেয়ে দেখে মায়েরাকে। মায়েরা তার মাথা নত করে রাখে। মিনমিন করে বলে, প্লিজ আপনি যান, আমি লাগাতে পারবো। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আর ইউ শিওর? মায়েরা মাথা নিচু করে মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো তুমি পারবে না। মায়ের রাগ হয়। মাথা তুলে রেখে বলে, যাবেন আপনি? ইরফান ভ্রু কুঁচকে বলে, নো। মায়েরা দু হাতে তার মাথা চেপে ধরে। উফ, এই লোকটা কি শুরু করেছে! আবারও মাথা তুলে রেগে মেগে শব্দ করে বলে, আপনি দয়া করে যান তো, অসভ্য লোক। আমার সব ঠিক আছে,
আমি এক্ষুনি নাচতে পারবো। আপনি চাইলে নেচে দেখাচ্ছি। দেখাবো? ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মায়ের রাগান্বিত মুখপানে। নাকের পাটা ফুলিয়ে ফেলেছে। চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড়। ফর্সা মুখ কিছুটা লাল। ইরফান বিড়বিড় করল, ইন্টারেস্টিং। মায়েরা আবারও রেগে বলে, কি হলো, কিছু বলছেন না কেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। প্যান্টের পকেটে দুহাত রেখে গম্ভীর গলায় বলায়, ওকে, স্টার্ট নাও। কোনটাতে কমফোর্ট, সং আর হুইসল? মারা থতমত হয়ে তাকায় ইরফান দিকে। সে তো কথার কথা বলল, আর এই লোক সত্যি সত্যি ধরে নিয়ে তাকে অপশান দিচ্ছে গানের সাথে নাচবে নাকি শীষের সাথে। সে কি পাগল নাকি? এই লোকের সামনে সে নাচলে লজ্জায় কয়দিন অজ্ঞান থাকবে সেটা ভেবেই যেন তার মাথা ঘুরে উঠছে। ইরফান উল্টো ঘুরে ঠোঁট পাকিয়ে সূক্ষ্ম হাসল। এগিয়ে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটি মলম আর একটি ব্যথার ওষুধ বের করে মায়েরার দিকে ছুঁড়ে দেয়। এগুলো মায়েরার কোলের উপর গিয়ে পড়ে। ইরফান পরনের ব্লেজার খুলে ফেলল। এরপর পরনের শার্ট খুলে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ফ্রম টুডে ইউ ক্যান গেট অ্যাংরি, পারমিশন ইজ গ্রান্টেড। মানে, আজ থেকে তুমি রাখতে পারো, অনুমতি দেওয়া হলো। মায়েরা হা করে ইরফানের কাণ্ড কারখানা সহ ইরফানের কথাগুলো শুনল। মনে হচ্ছে তার খালি পেটে বদহজম হয়ে যাবে। মায়েরা হঠাৎই প্রশ্ন করে ওঠে, আপনি সেই, তাই না? ইরফানের পা থেমে যায়। পিছু ফিরে ভ্রু কুঁচকে বলে, হু? মায়েরা ঢোক গিলে বলে, শীষওয়ালা। ইরফান উল্টো ঘুরল। মায়েরা হতাশ হয়। আবারও বলে, বলুন না, কি হয় বললে? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি একটা মিথ্যেবাদী। ইরফান আবারও পিছু ফিরে মায়ের দিকে তাকায়। এগিয়ে এসে মায়ের কাছে দাঁড়িয়ে দুহাত বুকে আড়াআড়িভাবে রেখে গম্ভীর গলায় বলে, ইউ নো তুমি ঠিক কতটা স্টুপিড? মায়েরা অবাক হয়। সে কি বলল আর এই লোক কি বলছে? ইরফান হঠাৎই মারার দিকে ঝুঁকে ডানাতে শক্ত করে মারার গাল চেপে ধরে। মারা তার দুহাতে ইরফানের হাত সরাতে চায়। ইরফান তাতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, কাউকে না চিনে না জেনে তার পিছু দৌড়ানোর সাহস কোথায় পেয়েছিলে? ইভেন তখন রাত ছিল। এসব সাহস পুষে রাখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাগুলো বলে মায়েরার গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে। মায়েরা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, অপুষ্টির পেশেন্ট তুমি? মুখ থুবড়ে পড়তে কেন? এসব রোগ নিয়ে বাইরে বেরিয়েছিলে কেন? ইভেন রাতে বেরিয়েছিলে। ভয় ডর নেই মনে? মায়েরা বোবা চোখে ইরফানের পানে চেয়ে আছে। কোনো রকমে বলে, আপনিই তো ছিলেন, ভয় পাওয়ার কি আছে? ইরফান আবারও রেগে মেগে মারার গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে, হ্যাঁ তো, চিনতে তখন? দেখেছিলে? অন্য কেউ হলে তোমাকে পাচার করে দিত, স্টুপিড। ইচ্ছে তো করে থাপ্পড় দিতে দিতে এই গাল দুটোর মানচিত্র চেঞ্জ করে দিতে। মায়েরার চোখ ভরে ওঠে। সে তো জানতই ইরফানই তার শেষবেলা। তবুও ইরফান স্বীকার করায় মায়েরার চোখে আনন্দ অশ্রু ভিড় জমায়। ইরফান মায়েরার চোখে পানি দেখে দ্রুত গাল ছেড়ে দিল। কিছু বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ আগের বলা কথা ভেবে তার কেমন যেন বিব্রত লাগলো। অতঃপর বলে, হোয়াট হ্যাপেন্ড? মেরেছি? স্টুপিড। এরপর ছোট করে বলে, ডোন্ট ক্রাই। কথাটা বলে দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। মারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। না চাইতেও ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটে উঠল। ভাবনার মাঝে রিতাকে ভাত নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বলে। রিতা ধীর পায়ে ভেতরে এসে ভাতের প্লেট রেখে যায়। মারা ধীরে ধীরে বেড থেকে নেমে দাঁড়ায়। মনে হচ্ছে সোজা হতে পারছে না। ভালোই ব্যথা পেয়েছে। ওভাবেই ধীরে ধীরে বোরকা চেঞ্জ করে জামা পায়জামা পাল্টে নেয়। এরপর আয়না দেখে দেখে কোমরে ব্যথার জায়গায় মলম দিল। দু হাঁটুতে খুব সামান্য লেগেছে, তাই ওখানে আর মলম ছোঁয় না। এরপর বেডের উপর বসে ভাত খেতে শুরু করে। এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয়। মায়েরা তাকায় ইরফানের দিকে। দুজনের চোখাচোখি হয়। ইরফান তীক্ষ্ণ চোখে চাইলে মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান কিছু বলল না। মায়েরা মুখের খাবার গিলে নিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি আমাকে আগে থেকেই চিনতেন বলেই আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন? ইরফান বিস্ময় চোখে তাকায় মায়ের দিকে। রেগে বলে, স্টুপিড, আমাকে তোমার বখাটে ছেলে মনে হয়? লাইক ইউ? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সে বখাটে? খুবই শ্লোক। রেগে বলে, আপনি আমাকে বখাটে বললেন? ইরফান গম্ভীর গলায় বলে, ইয়া, ইউ আর এ স্টুপিড গার্ল। একটু থেমে বলে, তোমাকে চিনতাম না। ইনফ্যাক্ট ওই বাসায় যে তুমি নামের একটি স্টুপিড মেয়ে থাকতে, এটাও জানতাম না। আদারওয়াইজ সেই রোডের আশেপাশে যেতাম না। মায়েরার কেন যেন রাগ হয়। ইরফান মায়েরাকে তার দিকে রেগে তাকাতে দেখে মায়েরার কপালে একটা টোকা দিয়ে বলে, পুচকি মেয়ে, চোখ নিচে রাখবে। যা বলেছি ইটস ট্রু। আই ডোন্ট লাইক ইউ। মায়েরার ইচ্ছে করলো তার ভাতের প্লেট এই লোকটার মুখ বরাবর ছুঁড়ে মারতে।
সেই ইচ্ছেকে আপাতত চেপে রাখল। কোলের উপর থেকে ভাতের প্লেট ঠাস করে বেডের উপর রেখে দেয়। এরপর হাঁটুতে ভর দিয়ে ইরফান বরাবর হয়ে এঁটে হাতের এক আঙুল উঁচিয়ে বলে, এই মিস্টার, আই হেট ইউ, শুনতে পেয়েছেন? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই পুচকি মেয়ে এই নিয়ে আজ সেকেন্ডবার বললো তাকে নাকি হেইট করেও। ইরফানের এক বিন্দুও হজম হয় না এটা। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মায়েরাও রেগে বলে, আপনিও যেমন আমাকে অপছন্দ করেন এটা আমি শুনি, তেমনি আমিও আপনাকে। আর বলতে পারল না। ইরফান হঠাৎই মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মারা ছটপট করে নিজেকে ছাড়াতে। তাকে নিয়ম করে বলবে তাকে পছন্দ করে না, আবার শুধু কাছে আসবে। ইরফান দু হাতে মায়েরাকে শক্ত করে ধরল। মায়েরার জেদ চাপে। এই লোকটাকে তো সে ছাড়বে না। তাকে পছন্দ করবে না কেন? মোচড়ামুচড়ি করতে থাকে। ইরফান তীব্র বিরক্তিতে কপাল কুঁচকাল। ইচ্ছে করলো ঠাটি একটা চড় মারতে। একটু আগেই বলেছে ডিস্টার্ব না করতে, বাট এ তো একটা আস্ত স্টুপিড। বেশ কিছুক্ষণ পর ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরার গাল উঁচু করে ধরে। ইরফান রেগে কিছু বলতে গিয়ে জিভ গুটিয়ে নেয়। মায়েরার বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়া জলকণা দেখে। মায়েরাকে ছেড়ে দু হাতের আঁচলায় মায়েরার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়েরা পিটপিট করে তার ভেজা চোখ জোড়া মেলে তাকায়। বাচ্চাদের মতো করে বলে, আপনি আমাকে পছন্দ করেন না? ইরফান মায়েরার চোখের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। গলায় পেঁচিয়ে রাখা মায়েরার ওড়নাটা দুবার ঘুরিয়ে ছুঁড়ে ফেলায়। এরপর দু হাতে মায়েরাকে খানিকটা উঁচু করে মায়েরার গলার নিচ বরাবর তিলটায় আলতো ঠোঁট ছুঁয়ে সূক্ষ্ম হাসে। এরপর গলায় মুখ গুছে বেশ কয়েকবার লম্বা শ্বাস টানে। ওভাবেই মৃদু স্বরে বলে, লাইং গার্ল, আই রিয়েলি ডোন্ট লাইক ইউ।